মাহমুদুল্লাহ, আপনার কাছে কি মনে হয় ভারতে বিজেপির উত্থানের পিছনে কারণ কি? দুইজন বিজ্ঞ আলোচক কিছু কিছু বলেছেন, আমি একটা পয়েন্টের আগে বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জি ও আমাদের শেখ হাসিনা বা এর আগের রুলারদের মতো যেরকম রুল করতে করতে তারা খালি দলের কথা না, যে দীর্ঘদিন রুল করে এটা আমার, এই ওনারশিপ, সেন্স অফ ওনারশিপটা করেছে। এবং তার একটা হট হেডেডনেস, একটা প্রায় মানে ডিক্টেটর সুলভ মনোভাব, কেবল শাসনের ব্যাপারে না, দলের ব্যাপারেও তিনি চূড়ান্ত সিদ্ধান্তের মালিক। তিনি মমতা অগণতান্ত্রিক হয়ে গেছিলেন। এটা একটা দুঃখজনক ব্যাপার, এই ট্রেন্ড সেখানে লক্ষ্য করা হয়েছে। প্রফেসর সাহেবের সাথে আমি দ্বিমত পোষণ করবো একটা ব্যাপারে। পশ্চিমবঙ্গে মমতা অনেক জনকল্যাণমূলক কাজ করেছেন, অনেক প্রকল্প নিয়েছেন, অনেক। তিনি যেমন মাইনরিটি তোষণের রাজনীতি করেছেন, যেমন শেখ হাসিনা বাংলাদেশে করেছিলেন, মসজিদ মাদ্রাসা ইত্যাদি করে সেই অভিযোগ হাসান সাহেব উল্লেখ করলেন, তেমনি ভাবে মমতা ভোট ব্যাংক বাড়ানোর জন্য এটা করেছিলেন। এট দি সেম টাইম জনকল্যাণমূলক অনেক প্রস্তাব নিয়েছে। কংগ্রেসের আমল থেকে তাকে মানে বৈমাতৃসুলভ আচরণ ভোগ করতে হয়েছে। সেন্টার থেকে ঠিকমতো ফান্ড রিলিজ করে না, কোনো একটা প্রজেক্ট যেটা ফেডারেল গভর্নমেন্ট, ইউনিয়ন গভর্নমেন্ট ফান্ড করবে, সেটা ফান্ড দেয় না, ফান্ড অ্যাপ্রুভ করতে দেরি করে, এই সমস্ত মানে নানা যন্ত্রণা দিয়েছে তাকে। এখন পুরো ভারতে যেটা হচ্ছে, রুখে দাঁড়ানো না দাঁড়ানোর কারণে মানে খারাপ জিনিস হয়ে যাচ্ছে, এটা রুখে ওরা করছে। সাভারকাররা, গোয়ালওয়ালকাররা এই থিওরি সেই 20-এর দশকে দিয়েছিলেন, গত শতাব্দীর 100 বছর আগে। ভারত একটা হিন্দুদের রাষ্ট্র হবে, এবং হিন্দুদের রাষ্ট্র হবে, হিন্দুত্বের আবার কি, হিন্দু উচ্চবর্ণের হিন্দুদের। ভারতে এই ধর্মে আবার নিম্নবর্ণের যারা হিন্দু, তারা তৃতীয় শ্রেণী, তো তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী একেবারেই। চতুর্থ শ্রেণীর পরে একটা শ্রেণী আছে না, সেটাকে হরিজন নাম দিয়ে তাদেরকে সম্মানিত করার চেষ্টা করেছিলেন গান্ধী। চতুর্থ শ্রেণীর পরেও, শূদ্রদের পরেও আর একটা আছে না, দ্যাট দে আর নট ইভেন হিউম্যান বিং। যাই হোক, তো এইরকম একটা অবস্থা। এখানে এই বিজেপির উত্থান, গোলওয়ালকার, সাভারকাররা এইসব থিওরি দিয়েছেন, মানে আস্তে আস্তে আন্দোলন করেছেন। এর আগে জনসংঘ হয়েছে, জনসংঘ থেকে বিজেপি হয়েছে, এগুলো হয়েছে। তারা এক জায়গায় একটা মসজিদ ভেঙেছেন, মসজিদ ভাঙার পরে বলছেন যে সেখানে রামের জন্মভূমি ছিল, কোন ডকুমেন্ট ঐতিহাসিক রামের জন্মভূমি, রাম একটা ঐতিহাসিক ফিগার না, একটা লেজেন্ড, সেটাও একটা ঠিক না। পরবর্তীতে ভারতের কিভাবে পচন ধরেছে এই রাষ্ট্রের, আপনাকে দুটো উদাহরণ দিই। পশ্চিমবঙ্গ হাইকোর্টে, কলকাতা হাইকোর্টের একজন বিচারক একের পর এক মমতার বিরুদ্ধে রায় দিয়ে চলেছেন। আচ্ছা, তো এটা সমালোচনা আছে। আকস্মিক ভাবে তিনি একদিন রিজাইন করে সাথে সাথে বিজেপিতে জয়েন করলেন। বাংলাদেশের মতো কান্ট্রিতে পর্যন্ত এটা, বা থার্ড ওয়ার্ল্ডের কোনো কনস্টিটিউশনাল পজিশন কেউ যদি হোল্ড করেন, তিনি সেটা ছাড়ার পরে কমপক্ষে 2-3 বছর তাকে অপেক্ষা করতে হয় আরেকটা এই ধরনের মানে অন্য কোথাও যাওয়ার। যে বাবরি মসজিদের রায়ের কথা বললাম, চিফ জাস্টিস সম্ভবত গোগল বা এই জাতীয় একটা নাম ছিল এক ভদ্রলোকের, চিফ জাস্টিসে ওই রায়টা দেওয়ার 1 সপ্তাহ পরে উনি মানে সম্ভবত ইয়ে করেছেন, আপনার রিটায়ার করেছেন, বা 2 সপ্তাহ। রিটায়ার করার 1 বা 2 সপ্তাহ পরে ওনাকে রাজ্যসভার তার মানে কথাবার্তা আগে হয়ে গেছে। একজন চিফ জাস্টিস ব্রেইন কিরকম পচেছে, দলীয়করণ কিভাবে ভয়ঙ্কর ভাবে হয়েছে, একজন চিফ জাস্টিসকে আগে থেকে রিক্রুট করে রেখেছে। উনি তাদের পক্ষে রায় দিয়েছেন, তারপর রাজ্যসভায় মানে বিজেপি তাকে মনোনীত করেছে। এই একটা, যে ওখানে রেসিস্টেন্স হয়নি, শত শত লোক ওই দেশের রাষ্ট্রীয় পদক প্রত্যাখ্যান করেছেন, ফেরত দিয়েছেন, অনেকে এটা প্রতিরোধ করেছেন, অনেক লেখালেখি হয়েছে। এরা কি একমাত্র ওরা আত্মহত্যা করে না, এটা তার ভিতরে গৌরী ল্যাঙ্কেশ নামে এক লোক, সম্ভবত এক মহিলা বিশিষ্ট ব্যক্তি, ইন্টেলেকচুয়াল, সম্ভবত তিনি সাংবাদিক হতে পারেন, কলামনিস্ট সম্ভবত, নাম ভুলে গেছি। 17 সালে সেপ্টেম্বর মাসে 2017 সালে তাকে হত্যা করেছে। এইরকম বেশ কিছু তারা হত্যা করেছে। একটা লোক, সে গরুর মাংস খায়নি, সে বলছে তার গরু নিয়ে যাচ্ছে, তাকে মানে মেরে ফেলছে। এরকম অনেক ঘটনা ঘটেছে। ভারতের এই যে বিজেপি শাসিত মানে আদিত্যনাথ বোধ তার নাম, চিফ মিনিস্টার ইউপি, ইউনাইটেড প্রভিন্সের,
সেখান থেকে গরুর মাংস বিদেশে রপ্তানি হয়। আপনি দেশে গরুর মাংস খেতে দিচ্ছেন না ধর্মের নামে, অথচ এই দেশ থেকে গরুর মাংস বিদেশে রপ্তানি করা হয়। মানে এটা ধর্ম নিয়ে একটা জোকের মতো হয়ে দাঁড়িয়েছে। এই ধর্মকে তারা ইউজ করেছেন, এমনটা হয়েছে আপনি চিন্তা করুন, কয়েক বছর আগে ট্রাম্পের প্রথম শাসনামলে এই ট্রাম্পের উদ্যোগে কিছুটা এখানে টেক্সাসে মোদি যখন এসেছিলেন, তখন ট্রাম্প আর মোদি খুবই ভয়ঙ্কর বন্ধু। হ্যাঁ, আচ্ছা, তার জন্য হাউডি, ওই ওই দেশে হাউ ডু ইউ ডু, হার্ডি এরকম কি একটা প্রনাউন্স করে সাউথের দিকে একটা বিরাট স্টেডিয়ামে একটা হয়েছে। স্টেডিয়ামে বাংলাদেশের মতো ট্যাক্সি চালায় তারা ছিল, বাংলাদেশের মতো রাস্তার ফুটপাতে দোকান করে তারা ছিল, সব প্রফেশনাল উচ্চশিক্ষিত লোকজন মোদির জন্য ভর্তি হয়ে গেছিল। স্টেডিয়ামে জায়গা হয় নাই, বাইরে মাইক সিস্টেম করে বাইরে থেকে তারা দেখেছে অনেকে, হাজার হাজার লোক। তো এই অবস্থা ভারতের শিক্ষিত শ্রেণী পর্যন্ত, তেমনি ভাবে মুসলমানদের মধ্যে হয়েছে। শিক্ষিত মুসলমান ঢাকা ইউনিভার্সিটিতে ইউনুসের আমলে আপনার এই যে চেঞ্জ হওয়ার পরে ইয়ে হয়েছে, মিলাদ মাহফিল হয়েছে, হিজাব 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 মিছিল হয়েছে, এগুলো হয়েছে। আমার যেটা আশঙ্কা এখন হচ্ছে যে এই যেটা প্রফেসর সাহেব কিছু উল্লেখ করেছেন বাংলাদেশ এবং ভারতের, এই এইটা এক দেশের এই অপশক্তি, এই সাম্প্রদায়িক শক্তির বৃদ্ধির কারণে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক কিছু একটা ইনসিডেন্ট হবে, 3 গুণ করার জন্য বাংলাদেশে হবে, সেটা আবার ওখানে যাবে। ফলে পরস্পরকে শক্তি সঞ্চয়, শক্তি বৃদ্ধিতে, দাপট বৃদ্ধিতে বিরাট অবদান রাখবে বলে আমার মনে হয়। আর প্রফেসর সাহেব আরেকটা কথা উল্লেখ করেছেন, সেটার সাথে আমি কিঞ্চিত দ্বিমত করব। বাংলাদেশে কিন্তু সাম্প্রদায়িক বেশ কিছু ঘটনা ঘটেছে, দুঃখজনক বেশ কিছু ঘটনা ঘটেছে, এবং কেবল যে ইউনুসের আমলে ঘটেছে তা না, তারও আগে শেখ হাসিনার আমলে, সম্ভবত তার পতন 1-2 বছর আগে কুমিল্লায় আপনার ইয়ের সময়, দুর্গাপূজার সময় মন্দিরে আক্রমণ হয়েছে, ব্রাহ্মণবাড়ি আক্রমণ হয়েছে, ওস্তাদ আলাউদ্দিন খার বাড়ির সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে, রংপুরে আক্রমণ হয়েছে, বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে আওয়ামী লীগের শাসনামলে। এর আগে খালেদা জিয়ার শাসনামলে পার্বত্য চট্টগ্রাম থেকে ওই লতিফ মিয়া যেদিন নির্বাচন করলো, তার আগে পরে দেশব্যাপী ভয়ঙ্কর সব সংখ্যালঘুদের আক্রমণ হয়েছে, ভোলা সহ বিভিন্ন জায়গায়। ফলে আমাদের দেশে আমরা যে বলি একেবারে অসাম্প্রদায়িক লোক, আমরা দেবদূত সব, আমাদের দেশে প্রচন্ড সাম্প্রদায়িকতা মানে ঘটনা নানাভাবে ঘটেছে। তবে ভারতের ইউনাইটেড প্রভিন্স বা অন্যান্য জায়গায়, গুজরাটে যেরকম ভয়ঙ্কর, অতটা না হলেও আমাদের দেশও আছে। এটা মানে একটা পরিস্থিতি আরেকটাকে উস্কে দেয়। ফলে এই যে মানে পরিস্থিতি শুরু হয়ে গেল, এটা একটা মানে বৃত্তাকারে ঘুরতে থাকবে, এবং এক অপশক্তি, এক সাম্প্রদায়িক শক্তি অপর অপশক্তির শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে। ভারতের এই যে অবক্ষয়, যেটা পশ্চিমের কথা আপনি উল্লেখ করলেন, এই আমার এখানে বইটা আছে, আমার কোথায়, এই যে দেখেন, আমেরিকার কনস্টিটিউশন যখন লেখা হয়, তখন এই যে জেফারসন কোরআন সংগ্রহ করেছিলেন, কোরআন যখনকাল সংখ্যালঘুদের, মুসলমানরা তখন এই দেশে প্রায় নাই বললেই চলে, সেটাও তিনি স্টাডি করেছেন। এই দেশের ফাউন্ডিং ফাদাররা মাইনরিটিদের রাইট দেওয়ার নিয়ে কথা বলেছেন, এটা ভিত্তি ছিল। তখন এই যে আলোকিত লোকরা ছিলেন, সবাই আলোকিত ছিলেন, দুর্ভাগ্যজনক ভাবে পৃথিবী ব্যাপী আলোকিত চাইতে অন্ধকার যুগ এসছে। আর এই যে পশ্চিমে আমরা ভাবছি বিভিন্ন দেশে এই যে অশ্বেতাঙ্গরা এসছে, অসংখ্যতারা কেন এসছে? তাদের দেশ ভারতে দেশ শাসন করেছে, পুরো আফ্রিকা শাসন করেছে, ইন্দোনেশিয়া থেকে ওই অঞ্চল শাসন করেছে, সারা ওয়ার্ল্ড শাসন করেছে। করার ফলে তাদের থেকে কিছু কিছু লোক নিজের কাজ কারবারের জন্য, দাসের জন্য, কৃতদাস বা শ্রমিকের জন্য তারা নিজেরা ইম্পোর্ট করছে। ব্রিটেনের ট্রেন চালানোর জন্য ট্রেনের শ্রমিক, রেলের শ্রমিক, কারখানা শ্রমিকের জন্য ভারত থেকে নিয়েছে, ভারতবর্ষ থেকে। আর মানে দ্বিতীয় মহাযুদ্ধে প্রচন্ড ভাবে জার্মানির পুরুষরা নিহত হয়ে যাওয়ার কারণে শ্রমিক সংকট দেখা দিয়েছে, টার্কি থেকে একসাথে 1 মিলিয়নের বেশি লোক নিয়েছে। তো এইভাবে তারা নিজেরাই এটা পথ তৈরি করেছে, তাদের কলোনিয়ালিজমের উত্তরাধিকার। সেই জন্য ব্রিটেনের কয়েক বছর আগে একজন ভারতীয় বংশোদ্ভূতকে আমরা দেখলাম প্রাইম মিনিস্টার হতে। এখনো কনজারভেটিভ পার্টি যিনি নেত্রী সেই দেশের, তিনি একজন মানে ঘানায়ান
মহিলা, মানে তার জন্ম ঘানাতে, ঘানায়ন এক ফ্যামিলি, না জন্ম ঘানাতে না সম্ভবত, ঘানায়ন এক পিতামাতার সন্তান। তো এইটা তাদের কর্মের ফল। তারা যে ফসল, যেটা হাসান সাহেব একটু আগে বলেছেন, আমি যে ফসল রোপণ করব, বপন করব, সেটাই তো তার মানে যেই শস্য আমি বপন করব তারই বীজ, ফসল তো যে আমার বীজ, ঘটে। যে বীজ আমি বীজ, বপন করব। বীজ। তো তারা এই বীজ বপন করেছে, তারা কলোনিয়ালিজম করেছে সারা পৃথিবীর সমস্ত। ওই কয়েকদিন আগে একজনের কোটেশন শুনলাম, এই আমাদের নিউ ইয়র্কের মেয়র বলছেন যে তোমাকে যদি সুযোগ দেওয়া হয়, কাকে কি বলার কথা, ব্রিটেনের রাজাকে তুমি কি বলবা? বলছে যদি সুযোগ থাকে আমি বলবো যে ওই ভারতকে কোহিনূরটা ফেরত দিয়ে দেন, ওই ডায়মন্ডটা ফেরত দিয়ে দেন। আচ্ছা, তো এই কথাটা কয়েক বছর আগে ব্রিটেনে উঠছিল, তখন ব্রিটেনের একজন মন্ত্রী তিনি কি বলেছিলেন জানেন? যে এগুলা যদি দেওয়া শুরু হয় ব্রিটিশ মিউজিয়াম খালি হয়ে যাবে। ব্রিটিশ মিউজিয়াম, ফরাসি মিউজিয়াম, সমস্ত ওয়েস্টার্ন মিউজিয়াম গুলো তো এই তৃতীয় বিশ্ব থেকে, কলোনি থেকে আনা, এগুলো এখন ট্রিলিয়ন ডলারের বেশি সম্পদ তারা ওখানে জমা করেছে। ফলে তারা কাফফারা দেবে না, তারা ক্ষতিপূরণ দেবে না। ফলে এইটা নিয়ে এখন তারা নিজেদের সমাজকে যদি আবার এখন রেসিস্ট সমাজ করার চেষ্টা করে, সেটা করবে। এবং কিছুদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে একটা মানে একটা লেখা লিখেছিল হাসান সাহেব, সেটাকে বলেছিল পশ্চিম ইউরোপ ফেসিং সিভিলাইজেশনাল ইরেজার। ওদের সিভিলাইজেশন কি? সিভিলাইজেশন পাশ্চাত্যের এরিয়ান সভ্যতা, শ্বেতাঙ্গ, ওই যেটা হিটলারের বক্তব্য ছিল, পিওর সাদা, পিওর সাদা দ্বারা যে সভ্যতা, এইটা ইরেজারের দিকে চলে যাচ্ছে, একটা শুধু আতঙ্ক। শুধু বর্ণনা, ধর্ম, ধর্ম রেস এখন এন্ড রিলিজিয়ন, and রেস এন্ড religion, রিলিজিয়ন, মানে religion, সাদা এখন মানুষের religion। খ্রিস্টান রিলিজিয়ন। এরা এরা পিটার হেক্সনের বিখ্যাত স্পিচ আছে, এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স জার্মানি যে এই ভাষণটা দিয়ে এসেছেন প্রথমে, হ্যাঁ, তো ইনি দিয়েছেন। ভ্যান্স তো এখন প্রথমে যে বললেন যে সংকটটা সভ্যতাগত সংকট, দুই কারণে, বর্ণগত কারণে আর বর্ণ এবং ধর্মীয় কারণে। ধর্মগত, এবং এই ধর্মগত কারণটা এত প্রকট হয়েছে, যারা নিজেরা ধর্ম পালন করে না, ধর্মকে রাজনীতি ইউজ করে, তারা ধর্মগুরু, সবচেয়ে বিখ্যাত ধর্মগুরুর সাথে বিতর্কে লিপ্ত হয়েছেন এটা নিয়ে, পোপ মহাশয়। যাই হোক, তো এই হচ্ছে অবস্থা আমাদের। এইগুলা করে পৃথিবীর চাকা, রথ, যেমন চীনের যে অবস্থা এখন, যেভাবে তারা ডেভেলপ করছে, এত সমস্ত বৈরী সত্য, এই মাত্র সেদিন একটা দরিদ্র ছিল, এখন তো আমরা আপসেট হয়েছি ওই দরিদ্রদের বেটা, সেদিন ওই জলসাগরের মতো, ওই বেটা দরিদ্র ছিল, ইনি জমিদার ছিলেন, সেই বেটা এখন মানে বাইজি এনে বিরাট মাহফিল করবে, শেষ সোনার মুদ্রা বিক্রি করে তিনি আবার বাইজির গানের আসর করার চেষ্টা করছেন। তো এগুলা চেষ্টা হবে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দি ডে সভ্যতার যে যাত্রা, পৃথিবীর মানুষের অগ্রযাত্রা, এই যেমন এখন যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে অবস্থা হয়েছে, আমেরিকাতে কোন একটা কোম্পানি, আমি বলেছি এই কয়েকদিন আগে একটা বের করেছে, এটার একটি মাত্র কপি বলা হয়েছে, বিদেশি একটা রাষ্ট্রকে মাত্র একটি কপি লিমিটেড পরিমাণ দিয়েছে, ব্রিটেন কাউকে দেয়নি। এইটা এমন একটা অবস্থা করবে, সারা পৃথিবীর সব তছনছ করে দিতে পারে। এ তো মাত্র শুরু একটা প্রযুক্তিগত কথা। সেই কিন্তু আতঙ্কিত, আমরা যেহেতু আজকে রাজনীতি নিয়ে না, আলোচনা সেটা না করছি, বলছি, আমি বলছি সেখান ওইটা থেকে ওইটা সমাধানের পথ। সেটাই বলছি, আপনি এটা তো রোধ করতে পারছেন না। আপনি তৃতীয় বিশ্ব থেকে ঢেউ আসছে, অশ্বেতাঙ্গ আসছে, এটাও রোধ করতে পারবেন না, এআই কেও রোধ করতে পারবেন না। তো না করতে পেরে বরং নিজেদের চিত্তকে আমরা কলুষিত করার চেষ্টা করছি, মানুষের যাত্রা। এবং এটা আমরা পৃথিবীব্যাপী চেষ্টা করা উচিত, সভ্যতার দিকে এগিয়ে যাওয়া, সাম্প্রদায়িকতা থেকে সেই মুক্ত হওয়া, চেষ্টাটাই অসাম্প্রদায়িক রাষ্ট্র জি। গঠন করা, এটাই আমাদের মানবতা ভিত্তিক, সভ্যতা ভিত্তিক রাষ্ট্র গঠন করা। ভারতের জন্য আমাদের আশা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, আবেদন থাকবে যে তারা যেন মানবতার পথ পরিহার না করে, সভ্যতার পর পরিহার না করে সাম্প্রদায়িকতার পথে যেন না হাঁটে। সেটা ভারতের জন্য ক্ষতিকর হবে, পুরো উপমহাদেশের জন্য ক্ষতি হবে, বিশ্বের জন্য ক্ষতিকর হবে।